করেছিলে তোমরা? Do you participate in my last lecture class, gram staining and Zn staining? Students, তোমরা কি করেছিলে আমার লাস্ট এই দুইটা ক্লাসে ছিলে? জি ম্যাম। আচ্ছা, একটা কিন্তু ইউটিউবে আপলোড হয়েছে সেকেন্ড লেকচারটা Zn staining, সো তোমরা দেখে নিও যদি কোনো কনফিউশন থাকে। আর গ্রাম স্টেনিং এটা আপলোড করা হবে। ওকে, আচ্ছা। ব্যাকটেরিয়াল গ্রোথ, এটা কিভাবে আমরা এক্সপ্রেস করি, একটা গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করব ব্যাকটেরিয়াল গ্রোথটাকে, এটা সম্পর্কে কিন্তু আজকের এই টপিকস। আচ্ছা, ফার্স্ট আমি যেটা লিখেছি, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন। অলরেডি এই কথাটা তোমরা জানো, যেটা আমি অলরেডি ইন্ট্রোডাকশন ক্লাসে মেনশন করেছি। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন, দ্যাট মিনস one bacteria produce two bacteria, two progeny cell. একটা ব্যাকটেরিয়া দুইটা প্রোজেনি সেল তৈরি করবে। সো দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবেই কিন্তু এটা হবে কিন্তু। হ্যাঁ, এটাকে এই জন্যই বলা হয় বাইনারি ফিশন। ইটস অ্যানাদার একটা নেম আছে, এই যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, জাস্ট ডাবলিং হতে থাকে। যে এটার একটা অ্যানাদার একটা নেম আছে, সেটা হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই গ্রোথটাকে আমরা কার্ভের মাধ্যমে তোমাদেরকে নেক্সট স্লাইডে দেখাবো। এক্সপোনেনশিয়াল গ্রোথ, প্লিজ এই জায়গাটা লিখে রাখো, এক্সপোনেনশিয়াল গ্রোথ, অথবা এটার আরেকটা নেম হলো লগারিদমিক গ্রোথ। লগারিদমিক বলা হচ্ছে এই কারণে, why this is called logarithmic, because it compare with logarithmic cycle. This cycle is compared with logarithm that is used in mathematics. আমরা কিন্তু ইন্টারে কিন্তু লগারিদম ইউজ করেছি। তোমরা কি লগারিদম লগ টাইপের যে ম্যাথ গুলা করেছিলে এইচএসসি তে? স্টুডেন্টস, এইচএসসি তে কি তোমরা লগের অঙ্কগুলো করেছিলে? আচ্ছা, এটাকে এক্সপ্রেস করব লগারিদমের সাথে, যেমন 1 টাকে কিভাবে করায়, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 কে বলা হয় 1। হ্যাঁ, তারপরে 2 টু দি পাওয়ার 1, আমি যদি লগ এটাকে এক্সপ্রেস করি, দেখো 2 টু দি পাওয়ার 1 কে এক্সপ্রেস করা হয় 2 তে। 2 টু দি পাওয়ার স্কয়ার, 2 টু দি পাওয়ার স্কয়ার যদি হয় তাহলে 2 দুগুণে 4, 2 এর 2 কিউব যদি হয় 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা হবে 8, 2 টু দি পাওয়ার 4 16। তাহলে তোমার এখানে আমরা যদি এই 1 2 4 8 16 এই ডাবলিংটাকে যদি লগারিদম সাইকেলে কম্পেয়ার করি, তাহলে প্রত্যেকটা 2 এর পাওয়ারের সাথে কম্পেয়ার করা হবে। 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4. সো এটা যেহেতু 2 এর লগারিদমের সাথে কম্পেয়ার করা হয়েছে লগের, সেজন্য এটার অ্যানাদার আরেকটা নাম হলো লগারিদমিক গ্রোথ। প্রথমে বলেছি এটা বাইনারি ফিশন, 1 থেকে 2, দুইটা থেকে চারটা, 4 to 8, 8 to 16, সো এটা বাইনারি। এটা আবার এক্সপোনেনশিয়াল গ্রোথও কিন্তু আমরা গ্রাফে দেখাবো। আর লগারিদমিক বলেছি 2 এর পাওয়ার দিয়ে যদি লগ এক্সপ্রেস করি, সেটাকে বলা হয় লগারিদমিক গ্রোথ। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ ব্যাকটেরিয়াল গ্রোথ? Bacterial growth is defined as increase in all the components of an organism. একটা ব্যাকটেরিয়া তো আমাদের একটা মাইক্রো অর্গানিজম, সো এটার ব্যাকটেরিয়াল গ্রোথটাকে বোঝাইছে ইনক্রিজ ইন অল দা কম্পোনেন্ট। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যা কিছু আছে কম্পোনেন্ট, সবকিছু যদি তোমার সাইজে নাম্বারে সবকিছু বাড়ে, দ্যাট ইজ কল্ড ব্যাকটেরিয়াল গ্রোথ। What is generation time or doubling time? That is another definition. এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, জেনারেশন টাইম বা ডাবলিং টাইম, এটা একটা ডেফিনেশন তোমাদের আসে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো।
হোয়াট ইজ জেনারেশন টাইম বা ডাবলিং টাইম? আমি তোমাদেরকে অলরেডি মেনশন করেছি যে ব্যাকটেরিয়া গ্রোথ বাই বাইনারি ফিশন 1 থেকে 2, 2 to 4, 4 to 8. সো দিস ইজ ডাবলিং। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ব্যাকটেরিয়া টু সেল ডিভাইড ইন অপটিমাম কন্ডিশন। তাহলে এটা হলো it is time that is required for bacterium to cell divide under optimum condition. এখানে যে একটা ব্যাকটেরিয়াম থেকে যে আরেকটা এই ব্যাকটেরিয়ামটাকে সেল ডিভাইড হলো, এই যে ডাবল হলো, 2 থেকে 4টা হলো, এই যে ডাবলিং হলো, এটার জন্য যে সময়টা প্রয়োজন দ্যাট ইজ কল্ড জেনারেশন টাইম। এটাকে যেহেতু এটা ডাবল হচ্ছে, সো এটার অ্যানাদার নেম হলো ডাবলিং টাইম। একই নামের একই জিনিসের অনেকভাবে এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, গ্রোথটাকে বলছি একবার এক্সপোনেনশিয়াল গ্রোথ, আর একবার বলেছি লগারিদমিক গ্রোথ, আর টাইমটাকে বলছি জেনারেশন টাইম বা ডাবলিং টাইম। এখানে বলা হচ্ছে আন্ডার অপটিমাম কন্ডিশন। অপটিমাম কন্ডিশন বলতে তখনই বোঝায় ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন প্রেজেন্ট। একটা হচ্ছে নিউট্রিশন থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশন, appropriate temperature, appropriate pH। এই কথাটা ব্র্যাকেটে তোমরা লিখে রাখো। appropriate nutrition, sufficient nutrition, appropriate temperature। টেম্পারেচার তোমার একটা ব্যাকটেরিয়া ডেফিনিট টেম্পারেচারে সার্ভাইভ করে, মাল্টিপ্লিকেশন করে, সেই টেম্পারেচার থাকতে হবে। থার্ড, appropriate pH। pH-টাও তোমার মেনটেন করতে হবে। That is under optimum condition. Okay, now I change my slide. Do you complete, students? Students, do you complete? Okay. Now growth curve. এখন আমরা কিন্তু growth curve introduce করছি। If bacteria from culture is inoculated in liquid medium, এখানে আমরা বোঝাচ্ছি, দেখো আমরা কিন্তু সামনের লেকচার মিডিয়াম সম্পর্কে জানতে যাব, কালচার মিডিয়াম। হ্যাঁ, এটা সম্পর্কে সামনের লেকচারে পড়ব। মিডিয়াম হলো ব্যাকটেরিয়াকে গ্রোথ করার জন্য ব্যাকটেরিয়ার খাবার। আর ব্যাকটেরিয়া ফ্রম কালচার, আমরা ধরো যে কোনো স্যাম্পল, আমরা বলি না এই যে কোনো একটা সোয়াব অথবা ইউরিনের স্যাম্পলের কালচার জানতে চাই। কালচার মানে হলো তুমি কালচার হলো একটা টেস্ট যেখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুড দেওয়া হয়। যে কালচার মিডিয়াম বলতেছি, কালচার হলো একটা আর্টিফিশিয়াল ফুড ফর ব্যাকটেরিয়া। এখানে ওই স্পেসিফিক ওই অর্গানিজমটা গ্রোথ করবে। যে স্যাম্পল দিবা সেই স্যাম্পল অনুযায়ী কালচার মিডিয়াম ইউজ করা হয় এবং ওই মিডিয়ামে একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া গ্রোথ করে। তখন আমরা লিখতে পারি এই কালচার পজিটিভ এবং এই ব্যাকটেরিয়াটা এসেছে। সেটাই বললাম, কালচারে যদি গ্রোথ হয় কোনো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ফ্রম কালচার ইজ ইনঅকুলেটেড ইন লিকুইড মিডিয়াম। এখানে কোনো সলিড মিডিয়াতে যে ব্যাকটেরিয়াটা গ্রোথ হয়েছে সেখান থেকে নিয়ে লিকুইড মিডিয়াতে আমাদের ভিতরে রাখতে হবে। এটাকে বলা হয় ইনঅকুলেশন, লিকুইড মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে। তারপরে বলা হলো নেক্সট, দ্য নাম্বার অফ ভায়াবল সেলস per ml is determined periodically and plotted as a curve. এই যে গ্রোথ কার্ভটা দেখি, এটা কিন্তু আর্টিফিশিয়ালি আমরা যেমন ধরো দেখতে পারি, সেটা হলো এরকম লিকুইড মিডিয়াতে যদি আমরা ব্যাকটেরিয়াটাকে আবার ইন্ট্রোডিউস করি, রাখি, তাহলে ব্যাকটেরিয়া প্রতি ml এ যত ভায়াবল সেল থাকবে, ওই মিডিয়ামের মতো যত ভায়াবল সেল থাকবে, সেটা আমরা সময় মতো কিছুক্ষণ কয়েক ঘন্টা পর পর এটাকে পিরিয়ডিক্যালি মেজার করতে থাকবো। এবং এটাকে যদি একটা গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করি, এটাকে বলা হয় গ্রোথ কার্ভ। যেমন গ্রাফ বলতে এরকম গ্রাফ দিয়ে যদি এক্সপ্রেস করে থাকি, এটাকে বলা হয় গ্রোথ সাইকেল। তাহলে কখনো জিজ্ঞেস করতে হবে গ্রোথ কার্ভে যে আমরা ডিটারমাইন করি, এটা কি ব্যাকটেরিয়াল গ্রোথটা কি সলিড মিডিয়ামে দেখা হয় না লিকুইড মিডিয়ামে? ফার্স্ট আসবে গ্রোথ কার্ভের ডেফিনেশন, হোয়াট ইজ গ্রোথ কার্ভ, এটা একটা ডেফিনেটলি আসে তোমাদের রিটেন। এন্ড দেন জিজ্ঞেস করা হতে পারে এটা কি সলিড মিডিয়ামে এই গ্রোথ কার্ভটা করা হয় নাকি লিকুইড মিডিয়ামে
তোমার ব্যাকটেরিয়াকে রেখে গ্রোথ কার্ডটা দেখায়, তখন তোমাদেরকে বলতে হবে যে ম্যাডাম এটা লিকুইড মিডিয়ামে গ্রোথ ব্যাকটেরিয়াকে ইন্ট্রোডিউস করে আমরা গ্রোথটা দেখব। সলিড মিডিয়াম থেকে নিয়ে লিকুইড মিডিয়ামে ট্রান্সফার করতে হবে, নিয়ে তারপরে তুমি ব্যাকটেরিয়াল গ্রোথটাকে দেখবা এবং দেখতে হবে পার এমএল ভায়াবল সেল কতটা আছে, পিরিয়ডিক্যালি দেখতে হবে। ওকে, নেক্সট স্লাইড। Stage of growth curve. There are 4 stages. তো লিখে ফেলো, প্লিজ রাইট। ভাইবাতে জিজ্ঞেস করে কয়টা স্টেজ থাকে? There are 4 stages in this growth curve. Number 1 lag phase, number 2 log phase অথবা exponential growth, মানে এটা ঊর্ধ্বগতি log phase অথবা exponential growth. Number 3 stationary phase. Number 4 decline phase. চারটা ফেজ কি লিখেছো? Do you complete? চারটা ফেজ লিখো। lag phase, lag lag কিন্তু, আর log phase, এই দুইটা যাতে কখনো মিস্টেক না হয়। তোমরা কিন্তু lag এর সাথে log বলে ফেলে, log এর সাথে lag কিন্তু বলে ফেলো, বাট দুইটা আলাদা। log phase এর another name is exponential phase অথবা exponential growth. Number 3 stationary phase. Number 4 decline phase. Do you complete, students? Do you complete this slide? আচ্ছা, আমরা দেখো পিকচারের মাধ্যমে শো করি। হ্যাঁ, this is growth curve or growth cycle, যেটাই আপনারা বলেন growth curve অথবা growth cycle। এখানে দেখো x যেটা x axis, that is expressed as time, মিনিট আওয়ার এভাবে বেস করে এটাকে এক্সপ্রেস করা হয়েছে। আর y axis, that is expressed as number of bacteria, যেটা আমরা পার ml ভায়াবল সেলে কাউন্ট করে থাকি, নাম্বার অফ ব্যাকটেরিয়া। তোমাদেরকে একটা ছবি দিতে পারে, হোয়াট ইজ গ্রোথ কার্ভ, একটা ডেফিনেশন, তারপরে কিন্তু দিবে যে একটা ফেজ, প্লিজ রাইট 4 phases। তো নামের সাথে এই ফেজটা কিন্তু তোমরা লিখে ফেলবে, এটা তোমাদের বইয়ে লেঞ্জেও আছে, প্লাস এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে x and y axis, then show your curve. ফার্স্ট আমি যেটা বলেছি lag phase হলো this is the baseline, দেখো একটা ভায়োলেট কালার দেওয়া আছে, this is lag phase, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, then there is rise of this curve at upper side, এটাকে বলা হয় this is log phase। তোমরা দেখো কখনো এটার সাথে এটাকে কোনো কম্পেয়ার করবে না, মিলাবে না, এটা lag, lag, আর this is log। এটার another name হলো একটা exponential phase। লিখে রাখো ছবিটা, please draw the picture। তো log phase, this is rise of this curve, এই rising type যে কার্ভটাকে সেটাকে বলা হয় log phase বা exponential growth। হ্যাঁ, আর 3 নম্বর হলো স্টেশনারি প্ল্যাটু ফেজ। স্টেশনারি ফেজের আরেকটা নাম হলো প্ল্যাটু ফেজ, ওই যে দেখো যেটা সেটা প্ল্যাটু। আচ্ছা, হ্যাঁ, দেন ডিক্লাইন মানে নেমে গেছে, ডিক্লাইন ফেজ and touch the baseline। এখন দেখো lag phase ড্র করেছো তোমরা? lag phase এখানে একটা শুধু মার্কিং দিয়ে রাখো ব্র্যাকেটে তোমাদের কথাবার্তা বোঝার জন্য, এখানে তো বেসলাইন। হ্যাঁ, এখানে কোনো ব্যাকটেরিয়াল নো মাল্টিপ্লিকেশন, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব প্রত্যেকটা কার্ভ, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। দেখো এখানে কিন্তু ব্যাকটেরিয়া দেয়ার ইজ নো মাল্টিপ্লিকেশন, এখানে মাল্টিপ্লিকেশন হয় না, সো এখানে একটা বেসলাইন হিসাবে এটা আছে। যদি মাল্টিপ্লিকেশন হতো তাহলে এটা আপরাইট এটা হতো, এটা কিন্তু হয় না, নো মাল্টিপ্লিকেশন, সো বেসলাইনে এটা কিন্তু টাচ করে আছে। দেন there is rapid multiplication of bacteria in logarithm manner,
কিভাবে হয়? লগারিদমিক ম্যানারে, যেহেতু র্যাপিড মাল্টিপ্লিকেশন হচ্ছে, সো দেয়ার ইজ রাইজ অফ গ্রোথ। গ্রোথ কার্ভটা কিন্তু রেস করেছে, দেখো পুরা কিন্তু শার্প রেস। দেন দেয়ার ইজ সাডেনলি দেয়ার ইজ প্লেটু ফেজ। এখানে কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ এন্ড ডেথ দুইটা কিন্তু ইকুয়াল হয়। এখানে যেমন শুধুমাত্র ব্যাকটেরিয়ার গ্রোথ হয়, দেয়ার ইজ নো ডেথ। এই স্টেজে এসে ব্যাকটেরিয়ার ডেথ স্টার্ট হয়। সো দেয়ার ইজ ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড ব্যাকটেরিয়াল ডেথ দুটা ইকুয়াল হওয়ার কারণে স্টেশনারি ফেজ হচ্ছে। স্টেশনারি প্লেটু ফেজ, এটা কিন্তু আর উপরের দিকে যাচ্ছে না, বিকজ দেয়ার ইজ নো গ্রোথ, নো এক্সট্রা গ্রোথ হচ্ছে না। যেহেতু এখানে তোমার সেলের ডেথ হচ্ছে, সো ব্যাকটেরিয়ার গ্রোথ যত হচ্ছে ঠিক ইকুয়াল অ্যামাউন্ট ব্যাকটেরিয়ার ডেথও হচ্ছে। সো দিস ইজ রিমেইন ইন স্টেশনারি ফেজ। And number 4, there is decline phase. এখানে হচ্ছে mainly there is no growth, only there is death of cell. কথা বুঝছো? এখানে যেমন গ্রোথ এন্ড ডেথ দুটো ইকুয়াল, আর এই সাইডে হবে শুধুমাত্র ব্যাকটেরিয়ার ডেথ, নো গ্রোথ। সো কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে and it touches the baseline. Do you understand this curve? What I want to say? জি ম্যাম। আমি এখন প্রত্যেকটাই তোমাদেরকে স্লাইডের মাধ্যমে দেখাবো, কিন্তু স্লাইডে যে দেখাবো এই জন্য এটাকে একটু এক্সপ্লেইন করে নিলাম। তোমরা কি ছবিটা এঁকেছো? ছবিটা কি এঁকেছো? ডু ইউ কমপ্লিট? এটা কিন্তু একটা ছবি আসে, প্লিজ আপনারা এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। ড্র দা পিকচার, পরীক্ষার সময় দিতে পারে, অথবা গ্রোথ কার্ভের একটা শর্ট নোট আসুক, আপনাদেরকে ছবি মাস্ট মেনশন করতে হবে, ছবি না দিলে হবে না। মাইক্রোবায়োলজি যেখানে যেখানে আপনাদের পিকচার দিতে দেওয়া দরকার, অবশ্যই পিকচার শো করবেন। নেক্সট, এখন আসো আমরা সাইকেল গুলা, 4টা সাইকেল কি বুঝাচ্ছে, কি ঘটনা হয় একটা পূর্ব, 2 নাম্বার হলো আমাদের কি ইম্পর্টেন্স এটা জানতে হবে। তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞেস করবে এই ফেজের ইম্পর্টেন্সটা কি, এই ফেজে কি হচ্ছে, এই কথাগুলো জিজ্ঞেস করে। সো এই জিনিসগুলো জেনে আজকে ক্লাস শেষ হবে। হ্যাঁ, নাও ল্যাগ ফেজ, আমি বলছি যে প্রথম ফেজটা যেটা বেস লাইনে রয়ে গেছে, এই ল্যাগ ফেজে তোমাদেরকে পারসিস্ট করে ফিউ মিনিটস টু ফিউ আওয়ার্স। গতবার মেতে এরকম টাইম দিয়ে রেখেছিল, ফিউ মিনিটস টু ফিউ আওয়ার্স। সো একটু জাস্ট টাইমটা একটু জেনে রাখো, এমসিকিউ তে তোমাদের দিয়েছিল ফিউ মিনিটস টু ফিউ আওয়ার্স। তো ল্যাগ ফেজে ঘটনাটা দেখো, এনজাইমস এন্ড ইন্টারমিডিয়েটস আর প্রোডিউস। যত এনজাইমস তৈরি হবে, এখানে রাইবোজোমের সংখ্যা বাড়বে, সো এনজাইমস এন্ড ইন্টারমিডিয়েটস আর প্রোডিউস। তোমরা কি জানো রাইবোজোমস কি সিনথেসিস করে? What is the function of ribosome? ম্যাম রাইবোজোম সিনথেসিস প্রোটিন। তো প্রোটিনের মধ্যে অনেক কিছু আছে, এনজাইমস আছে আর কিছু স্ট্রাকচারাল প্রোটিন আছে। এই একটা সেল তৈরি হওয়ার জন্য এনজাইমস দরকার লাগবে, স্ট্রাকচারাল প্রোটিন ইজ নিডেড। সো সেটি আমি বলতে চাচ্ছি, এনজাইমস এন্ড ইন্টারমিডিয়েটস আর প্রোডিউসড। হ্যাঁ, সেকেন্ড লেখো ইম্পর্টেন্ট কথা, ইনক্রিজ ইন সেল সাইজ। যেহেতু তোমার ভিতরের কম্পোনেন্ট গুলা বাড়তে থাকবে, সো সেল সাইজ মানে সেলের ভলিউমটা অনেক বেড়ে যাবে। সেল সাইজ ইজ ইনক্রিজ সারফেস এরিয়া এন্ড ইনক্রিজ ইন মেটাবলিজম। কথা বুঝছো? তোমার যখন একটা প্রোটিন তৈরি হবে, তার যে স্ট্রাকচার গুলা তৈরি হবে, সো এটাকে বলা হয় ওয়ান টাইপ অফ মেটাবলিজম। এই কথাগুলো আমি একসাথে লিখে ফেলছি, সেল সাইজ, surface area, cell volume, and increase in metabolism. Cell size লিখো surface, মানে সাইজ যেহেতু বাড়বে, সো সারফেস এরিয়াটা বেড়ে যাবে, সাথে মেটাবলিজম। একটা প্রোটিন তৈরি হচ্ছে, তোমরা তো জানো এগুলার মেটাবলিজম আলাদা, ঠিক না? প্রোটিনস, কার্বোহাইড্রেট, সেল সার্ভাইভের জন্য তার মেটাবলিজমও প্রয়োজন, তো মেটাবলিজমও বেড়ে যায়। বাট 3 নম্বর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখেছি, দেয়ার ইজ নো মাল্টিপ্লিকেশন। এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন হয় না, যে কারণে তোমার গ্রোথ সাইকেলটা বেস লাইনে থেকে যায়।
একটা মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য, রিপ্লিকেশন হওয়ার জন্য প্রোটিনস, এনজাইমস, স্ট্রাকচার প্রোটিনস আর নিডেড। ওই জিনিসগুলো তৈরি হবে, বাট তোমার মাল্টিপ্লিকেশন হবে না। মাল্টিপ্লিকেশন অকার্স ইন অ্যানাদার স্টেজ। সো তোমাদের কি একটা ক্লিয়ার হয়েছে? আমি যে কথাটা বললাম, তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু দিয়েছি। স্টুডেন্ট, তোমরা কি এটা বুঝতে পারছো? স্টুডেন্টস, Yes, ma'am. তোমরা কিন্তু সবসময় ল্যাগ ফেজের সাথে লগ ফেজ কম্পেয়ার করো। ল্যাগ হলো বেজলাইন, শুধু এটা মনে রাখবা, এখানে মাল্টিপ্লিকেশন হয় না, সো এটা বেজলাইনে এটাই লিখছি, দেয়ার ইজ নো মাল্টিপ্লিকেশন, সো গ্রাফ রিমেইনস অ্যাজ বেজলাইন। ভিতরে ব্র্যাকেটে লিখে রাখো, ব্র্যাকেটে গ্রাফ রিমেইন অ্যাজ বেজলাইন। একটা জিনিসই মনে থাকবে, যখন মাল্টিপ্লিকেশন হবে সেটা হচ্ছে তোমার শার্ট রাইজ করবে, আর মাল্টিপ্লিকেশনের আগের মুহূর্তের স্টেজটা হলো ল্যাগ ফেজ। মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য প্রোটিনস দরকার, এনজাইমস দরকার, সেগুলো এখানে তৈরি হচ্ছে, এনজাইমস এন্ড প্রোটিনস। নাও এটার ইম্পর্টেন্স কি? প্রত্যেকটা সাইকেলের ইম্পর্টেন্স জিজ্ঞেস করে। যেহেতু এখানে প্রোটিনস তৈরি হচ্ছে, সো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক অ্যাক্ট বেটার ইন দিস ফেজ। এই কথাটা আপনারা লিখে রাখুন। Protein synthesis inhibitor antibiotic act better in this phase. যেহেতু এখানে তোমার প্রোটিন তৈরি হচ্ছে, রাইবোসোম বেশি তৈরি হচ্ছে, সো সেই জন্য বলতেছি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক অ্যাক্ট বেটার ইন দিস ফেজ। এটাকে প্লিজ একদম আন্ডারলাইন করে রাখেন, একদম এই জায়গাটা। সেকেন্ড, সোপ অ্যান্ড ডিসইনফেক্টেন্টস অ্যাক্টস অন দিস ফেজ। যেহেতু সারফেস এরিয়া বাড়তেছে, সো তোমার যে সোপ, তোমরা জানো these are also bactericidal agent, soap and disinfectants। আমরা কিন্তু স্টেরিলাইজেশনে পড়বো সামনে। So soap and disinfectants, these act on this phase. Can I change this slide? Can I change this slide? Yes, ma'am. আচ্ছা, ওকে। যারা নিউকামার, তোমরা কি এটা কমপ্লিট করেছো? Do you complete this slide? My dear Yes, ma'am. student, তোমরা কিন্তু আমার সাথে রেসপন্স করো না। জি ম্যাম করছি ম্যাম। আচ্ছা, ওকে। সেকেন্ড, যেটা লগ ফেজ, এই যে দেখো অলরেডি বলেছি, দিস ইজ লগ ফেজ, অ্যানাদার নেম এক্সপোনেনশিয়াল ফেজ। এই সাইকেলটাকে দেখো লগ ফেজ। ইট পারসিস্ট 8 আওয়ার্স, 6 to 8 আওয়ার্স। টাইমটা জাস্ট লিখে রাখো। র্যাপিড মাল্টিপ্লিকেশন অকার্স, আমি বলেছি, so cell number increases exponentially or logarithmic manner exponentially with time at a logarithmic cycle। কথাগুলো কিন্তু দেখো, increases exponentially, খুবই ঊর্ধ্বগতিতে যায়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, হ্যাঁ ঊর্ধ্বগতি। এবং এটাকে যদি আমরা ম্যাথমেটিক্স এর স্টাইলে এক্সপ্রেস করি, সেটা হবে লগারিদমিক ম্যানারের সাথে, এটা সাইকেলের সাথে কম্পেয়ার করা যাবে। তো এটা লিখতে হবে একই টাইপের। সেল নাম্বার ইনক্রিজ কিভাবে? এক্সপোনেনশিয়ালি এট এ লগারিদমিক সাইকেল। সো গ্রাফ রাইসেস আপওয়ার্ড, ব্র্যাকেটে লিখে রাখো, গ্রাফ গ্রোথ কার্ভ রাইসেস আপওয়ার্ড। আপওয়ার্ডের দিকে কিন্তু গ্রোথ কার্ভটা রেস করে। আচ্ছা, নেক্সট, এই সাইকেলটাকে তুমি কিভাবে কন্টিনিউ রাখা যায়, এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এই সাইকেলটা যাতে চলতেই থাকে, তাহলে তুমি কি কাজ করবা? আচ্ছা, সেল যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে আমাদের মিডিয়ামে যে ফুডগুলো থাকে, ওই ফুডগুলো কিন্তু ব্যাকটেরিয়া কন্টিনিউয়াস ইউজ করছে। যে কোনো জিনিস তুমি যখন সার্ভাইভ করবা, তোমাদের নিজেদের সাথে ব্যাকটেরিয়াকে চিন্তা করো, আমরা যখন সার্ভাইভ করার জন্য ফুডস খাই, ঠিক না? এরপরে রিপ্লিকেশন, রিপ্রোডাকশনের জন্য আমাদের ফুড প্রয়োজন, সেরকমও কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেম।
সেটাই বললাম, when nutrient in the medium is exhausted, ওই মিডিয়ামের মধ্যে নিউট্রিশনটা শেষ হয়ে যাবে, or toxic metabolites are produced and it inhibit growth. এই দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি ঘটে, এই যতক্ষণ পর্যন্ত না ঘটে ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা তোমার চলতেই থাকবে। কথা বুঝছো? তাহলে ইট কন্টিনিউস কতক্ষণ পর্যন্ত চলতে হবে? আনটিল, যতক্ষণ পর্যন্ত না when nutrition in the medium exhausted, যদি মিডিয়ামের ফুড যদি শেষ না হয়ে যায়, or toxic metabolites are produced and inhibit growth. যতক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়া নিজে তার টক্সিন গুলা, এক্সোটক্সিন গুলা তৈরি করতে না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ফেজটা আপরাইজ হতে থাকবে। এটা জিজ্ঞেস করলাম, যে কখনো জিজ্ঞেস করা হতে পারে এই ফেজটা কিভাবে কন্টিনিউশন রাখা যায়, তখন তোমরা এই লাইন দুটাকে বলবে। Now next slide. What is the importance of this log phase? Very very important, কিন্তু এটা খুবই জিজ্ঞেস করে। যেহেতু সেলটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, আমরা যখন অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারটা পড়বো সেখানে দেখবে যে সেল ওয়াল ইনহিবিটিং কিছু অ্যান্টিবায়োটিক আছে। সেই ড্রাগস গুলা সবসময় সেল যখন মাল্টিপ্লিকেশন হয় শুধুমাত্র ওই সময় কাজ করে। সেটাই বললাম, সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক such as penicillin and cephalosporin act on this phase. এখানে কিন্তু এটা বলেছি যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হতে হবে। পেনিসিলিন, সেফালোস্পোরিন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে এক্সাম্পল। টোটাল কিন্তু 4টা আছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। তো এই অ্যান্টিবায়োটিক্স গুলো তোমার মেইনলি এই ফেজে কাজ করে। যখনই সেল রেপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশনের মুহূর্তে কাজ করবে। সে কিন্তু ল্যাক ফেজে কিন্তু কাজ করে না। চুপচাপ যখন ব্যাকটেরিয়া বসে থাকে তখন কাজ করে না। নাম্বার 2, এখানে কিন্তু অ্যানাদার একটা ইম্পর্টেন্ট কথা আছে, দিস ফেজ ক্যান বি কন্টিনিউড। আমি সেটাই বলেছি, এটাকে কিভাবে কন্টিনিউ রাখবা? কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফ্রেশ নিউট্রিয়েন্টস। তোমাকে মিডিয়ামে যদি কন্টিনিউয়াস সাপ্লাই দাও, এটা হতে পারে। আরেকটা হতে হবে রিমুভাল অফ টক্সিক মেটাবলাইটস। যে মেটাবলাইটস গুলো তৈরি করছে টক্সিক, এই টক্সিক মেটাবলাইটস গুলোকে যদি তোমরা রিমুভ করো, in that situation this phase will be continued. একই কথা ঘুরে ঘুরে বারবার আসবে। আগে কিভাবে বললাম, দিস ফেজটাকে, এটাই কিন্তু দুইটা ইম্পর্টেন্স। কখনো যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য লগ ফেজ, 2 ইম্পর্টেন্স, সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক্স অ্যাক্ট অন দিস ফেজ। নামগুলা জানতে হবে, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, অ্যাস্ট্রিওনাম। এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, so these are act on this phase. Vancomycin, these act on this phase. Number 2 হচ্ছে this phase can be continued 2 way. একটা হলো ফ্রেশ নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবা, another হলো টক্সিক মেটাবলাইটস রিমুভ করবা। Can I change this slide? Students, do you complete? Yes, ma'am. Okay, তোমরা কি বুঝতেছো? জিনিসগুলো বুঝতেছো? Ma'am, previous slide take জি ম্যাম বুঝতেছি। কি প্রিভিয়াস স্লাইড? ma'am একটু এটা আচ্ছা, ma'am ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখন আসো নাও স্টেশনারি ফেজ, দ্যাট ইট মিন্স প্লে টু ফেজ। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি দিস ইজ স্টেশনারি ফেজ। অ্যানাদার নাম হচ্ছে একটা প্লে টু ফেজ। লিখে রাখো PLATUE, প্লে টু মানে সমান। হ্যাঁ, সাডেন রাইজের পর এরকম যদি একটা হরাইজন্টাল লাইন ডেভেলপ করে সেটাকে বলা হয় প্লে টু ফেজ। কেন হচ্ছে প্লে টু ফেজ, এখন আবার একটু আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটাকে ডেসক্রাইব করে আসো। প্লে টু ফেজ, সেল ডেথ অকার্স, এখানে কিন্তু সেল ডেথ স্টার্ট হয়ে যায়। সেল ডেথ অকার্স এন্ড ব্যাকটেরিয়াল গ্রোথ সিজেস, বন্ধ হয়ে যায়। ব্যাকটেরিয়াল গ্রোথ সিজেস ডিউ টু, কেন?
একদিক দিয়ে ব্যাকটেরিয়াল গ্রোথটাও কমে যাবে, সিজেস বন্ধ হয়ে যেতে থাকে, মানে এরকম তোমাদের কার্ভ কিন্তু উপর দিকে যাচ্ছে না। আরেক দিক দিয়ে হচ্ছে সেল ডেথ হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। কারণটা কি? অবশ্যই এমন কিছু প্রোডাকশন হচ্ছে মিডিয়াতে যে কারণে সেল ডেথ হচ্ছে। একটা হলো নিউট্রিয়েন্ট ইন দ্য মিডিয়াম ইজ অ্যাডজাস্টেড, কমে যায় এই ফেজে, নিউট্রিশনটা কমে যাবে, একদম কমে যায়। নিউট্রিশন ইন দ্য মিডিয়াম ইজ অ্যাডজাস্টেড, একদম টোটালি শেষ হয়ে যেতে থাকে, যে কারণে তোমার গ্রোথটা হচ্ছে না। ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য জানো তো নিউট্রিশনটা প্রয়োজন। আরেকটা হলো দেখো টক্সিক মেটাবলাইটস আর প্রোডিউস। এখানে এক্সোটক্সিনস কিছু তৈরি হয়, ব্যাকটেরিয়া কিছু টক্সিন তৈরি করে ডিজিজ তৈরি হওয়ার জন্য। সেই টক্সিন গুলাই দেখা যাচ্ছে আবার সেল ডেথে হেল্প করে। টক্সিক মেটাবলাইটস আর প্রোডিউস এন্ড ইনহিবিট গ্রোথ, গ্রোথও ইনহিবিট করতেছে প্লাস সেলের ডেথ হয়ে যাচ্ছে। দুইটা ঘটনা কিন্তু এখানে একসাথে হয়। ব্যাকটেরিয়াল গ্রোথ সিজন বন্ধ হবে, সেকেন্ড সেল ডেথ অকার্স। কেন? দুইটা একই রিজন। এখানে কি এক্সোটক্সিন প্রডিউস করবে, এন্ডোটক্সিন কি হবে না? ব্যাকটেরিয়া থেকে কি কোনো টক্সিন প্রডিউস হবে? এক্সোটক্সিনটা এখানে তৈরি হবে, আমি তোমাদেরকে ইম্পর্টেন্স গুলোতে দেখাবো, সামনে দেখাবো। ওয়েট, এখানে শুধু এক্সোটক্সিন, আমি তোমাদেরকে স্লাইডে দেখাচ্ছি। দেখো, দ্য ফেজ বিকাম স্টেশনারি ফেজ। এটা কেন স্টেশনারি? বিকজ এটা জিজ্ঞেস করবে কেন স্টেশনারি হয়ে রয়েছে। বিকজ দেয়ার ইজ ব্যালেন্স বিটুইন সেল গ্রোথ এন্ড সেল সাইকেল। ধরো 5টা তোমার কিন্তু আগে কিন্তু তৈরি ছিল 20টা সেল, লক ফেজে হয়ে গেছে। এখন স্টেশনারিতে গিয়ে 5টা সেল তৈরি হইতেছে, 5টা সেলের ডেথ হয়ে যেতেছে, দুইটা কিন্তু ইকুয়াল। সো এটাই বললাম দেয়ার ইজ ব্যালেন্স বিটুইন সেল গ্রোথ এন্ড সেলস ডেথ। এই জন্যই এই সাইকেলটা স্টেশনারি ফেজ, এটা কিন্তু আপরাইট হচ্ছে না, আপরাইট হচ্ছে না। হ্যাঁ, তাহলে প্রথমে লিখো সেল গ্রোথ সিজেস বন্ধ হতে থাকে, আর একটা লিখো এখানে সেল ডেথ হয় কিন্তু সেল ডেথ অকার্স। কেন? একই ঘটনা, নিউট্রিশন অ্যাডজাস্টেড and toxic metabolites are produced. এই স্টেজে কিন্তু টক্সিন গুলো তৈরি হবে, টক্সিক মেটাবলাইটস গুলো তৈরি হতে থাকে। ঘটনা তো একই, এই দুইটাই কিন্তু সেল গ্রোথটাকে ইনহিবিট করবে, আবার সেল ডেথও হবে। এখন এটাকে জিজ্ঞেস করতে পারে কার্ভ স্টেশনারি কেন হয়ে গেছে। সো কার্ভ স্টেশনারি বিকজ দেয়ার ইজ ব্যালেন্স বিটুইন দা সেল গ্রোথ এন্ড সেল সাইকেল। ব্যালেন্স বলতে বুঝাচ্ছি দেয়ার ইজ ইকুয়াল নাম্বার অফ প্রোডাকশন অফ সেল গ্রোথ এন্ড সেল সাইকেল, দুইটা ইকুয়াল হয়ে যেতেছে, যে কারণে এটা কিন্তু ঊর্ধ্বমুখী যাচ্ছে না। ওকে, এটা ইম্পর্টেন্ট জানতে চাবে। এই যে দেখো ইম্পর্টেন্স, এক্সোটক্সিনস এন্ড স্পোর্স আর প্রোডিউসড। এক্সোটক্সিনস তৈরি হচ্ছে, আর সেকেন্ড আমি তোমাকে বলেছি স্পোর্স কখন তৈরি হয়, আমাকে কি বলতে পারবা? স্পোর্স, when spores are produced, কি কন্ডিশনে? আমরা কিন্তু স্পোরের একটা ডেফিনেশন পড়েছি, টাইপ করেছিলাম, আমি কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি স্পোরটা কখন তৈরি হয়। ম্যাম রেসিস্ট্যান্ট স্টেজ অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যখন রেসিস্ট্যান্ট স্টেজ থাকে তখন সে আনফেভারেবল এনভায়রনমেন্টও হয়, তখন আচ্ছা, আনফেভারেবল বলতে কোন কন্ডিশন? মানে নিউট্রিশন যখন থাকবে না, সেটাই তো? অথবা কোন টক্সিন তৈরি হতে থাকবে, অ্যাডভার্স সিচুয়েশন, এটাকে বলা হয় আনফেভারেবল কন্ডিশন। তাহলে কি তোমরা কি মনে করো না দিস ইজ আনফেভারেবল স্টেজ, স্টেশনারি ফেজটা? নিউট্রিশন অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, টক্সিন আর প্রোডিউসড, টক্সিন মেটাবলাইটস। ব্যাকটেরিয়া সার্ভাইভ করার জন্য কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা এনভায়রনমেন্ট কিন্তু থাকছে না। সো সে তো নিজে সার্ভাইভ করতে হবে, বাঁচতে চাইবে, আপ টু শেষ পর্যন্ত মানুষ কিন্তু বাঁচতে চায় যে কোনো পরিবেশে হোক। এই সার্ভাইভ করার জন্য তখন স্পোর্স আর প্রোডিউসড। আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি, বলবো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টেশনারি ফেজ। তোমরা প্রথমে বলবা এক্সোটক্সিনস আর প্রোডিউসড ম্যাডাম, সেকেন্ড বলতে হবে স্পোর্স। তারপর আমি জিজ্ঞেস করবো আচ্ছা এই ফেজে কেন, ওয়াই স্পোর্স এটা তৈরি হলো, ঘটনা সেম, সেটাই বলবা যে ম্যাডাম এটা যেহেতু একটা অ্যাডভার্স কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশন, সো এখানে স্পোর্স গুলো তৈরি হচ্ছে। আনফেভারেবল কন্ডিশনটা কি?
এটাই আপনারা এক্সপ্লেন করবেন, বিকজ দেয়ার ইজ ডিপ্লিশন অফ নিউট্রিশন এন্ড দেয়ার ইজ ইনক্রিজ প্রোডাকশন অফ টক্সিক মেটাবলাইটস। ঘটনা একই, এই কথাটাকেই ঘুরে ফিরে এই কথা জিজ্ঞেস করি। কথা বুঝতে পেরেছেন? শুধু জানতে হবে ঘটনাটা কি। ডু ইউ কমপ্লিট? জি ম্যাম। আচ্ছা, বুঝতে সমস্যা হচ্ছে না তো? জি ম্যাম। ওকে, তোমাদের কোনো যদি প্রবলেম হয় you can ask me question. নেক্সট, কেমোস্টেট। আমরা যে লাস্ট ডিক্লাইন ফেজ করব ওইটা করার আগে কেমোস্টেটটা পড়ে শেষ করব। হ্যাঁ, দেখো কেমোস্টেট, it is an special apparatus. এটা একটা আর্টিফিশিয়াল একটা অ্যাপারেটাস, একটা ধরো ইনস্ট্রুমেন্ট, ইন হুইচ এখানে সেলস আর মেইনটেইন করা হয় ইন লক ফেজ, ডু নট এন্টার ইন স্টেশনারি ফেজ। কিছুক্ষণ আগে বলেছিলাম লগ ফেজ, এটা কতক্ষণ লগে চলতে থাকবে এভাবে আপরাইট। বলেছি যতক্ষণ পর্যন্ত নিউট্রিশন সাপ্লাই বন্ধ না হবে, কমে না যাবে, অথবা টক্সিন তৈরি না হবে, ইন ততক্ষণ পর্যন্ত এই লগ ফেজটা পারসিস্ট করবে। আরেকটা কথা বলছিলাম, আমরা এই লগ ফেজটা যাতে সব সময় আপরাইট কিভাবে করতে পারি, আমি কিন্তু কথা কিন্তু একই, ঘুরে ফিরে কিন্তু বলতে পারি যে লগ ফেজটাকে আমরা কিভাবে এই ঊর্ধ্বমুখী রাখতে পারি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি এটা যাতে সব সময় উপর দিকে থাকে, তখন বলতে হবে ম্যাডাম দেয়ার ইজ টু দি কন্টিনিউয়াস সাপ্লাই অফ নিউট্রিশন। এই কথাটাই কিন্তু লিখছি, যদি কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফ্রেশ নিউট্রিয়েন্টস দেই, অথবা দেয়ার ইজ রিমুভাল অফ টক্সিক মেটাবলাইটস, এটা যদি রিমুভ করি তাহলে এই লগ ফেজটা সবসময় আপরাইট থাকবে। এখন একটা আর্টিফিশিয়াল ওয়েতে আমরা এই লগ ফেজটাকে মেইনটেইন করতে পারি, এটাকে বলা হয় কেমোস্টেট। কেমোস্টেট এটাকে বলা হয় স্পেশাল অ্যাপারেটাস ইন হুইচ, যেখানে সেলস আর মেইনটেইনড ইন লগ ফেজ, লগ ফেজে সে ঊর্ধ্বমুখী চলতে থাকবে, and do not enter in stationary phase। এই কথাটা লিখো, খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে পরীক্ষায়। কেমোস্টেট, হোয়াট ইজ কেমোস্টেট? অথবা জিজ্ঞেস করতে পারে লগ ফেজটাকে আমরা কিভাবে মেইনটেইন করতে পারি, তখন তুমি বললা কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফ্রেশ নিউট্রিয়েন্টস আর রিমুভাল অফ টক্সিক মেটাবলাইটস। এটা যদি করি এটার অ্যানাদার নাম কি, এটা জিজ্ঞেস করে। অ্যানাদার নেম তোমরা কিন্তু বলতে পারো না, অ্যানাদার নেম, অ্যানাদার নেম হচ্ছে কেমোস্টেট। এই কথাটা লিখবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা এন্ড রিটেন। ঘুরে কথাটাকে জিজ্ঞেস করবে লগ ফেজটাকে কিভাবে মেইনটেইন করব, হাউ লগ ফেজ ইজ মেইনটেইন, হাউ লিখলাম কন্টিনিউয়াস সাপ্লাই, এই প্রসেসটাকে কি বলা হয়? কেমোস্টেট। এটা কিন্তু আর্টিফিশিয়াল, বুঝতে পেরেছো? নরমালি তো এটা ব্যাকটেরিয়াল এনভায়রনমেন্টে এটা তৈরি করা হয় না। তুমি যদি আর্টিফিশিয়াল মিডিয়াতে যদি এই দুইটা ওয়ে মেইনটেইন করতে পারো তাহলে লগ ফেজটা মেইনটেইন হবে। এটা আর ইন স্পেশাল অ্যাপারেটাস ইন হুইচ cells are maintained in log phase and do not enter in stationary phase। এখানে সেলের ডেথ হবে না, so these do not enter in stationary phase। Do you complete? No ma'am. আচ্ছা, কমপ্লিট করো। বুঝতে কি কষ্ট হচ্ছে এটা? দেখো ঘটনা কিন্তু একই, আমি প্রত্যেকটা শুধু এই দুইটা কথা আজকে সেল করেই কিন্তু তোমাদের লেকচারটা এই দুইটা কথার উপর বেস করে কিন্তু। কমপ্লিট করেছো? Ma'am, complete. আচ্ছা, ওকে। নেক্সট, ডেট ফেজ। দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড। Death phase marked by there is decline in number of viable cells. Viable cell এর decline হয়ে যাচ্ছে। No multiplication, লিখে রাখো, there is no multiplication। এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন হবে না, সেই জন্য যেহেতু সেলের মৃত্যু হচ্ছে সো এটা ডাউনের দিকে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই যে কার্ডটাকে কিন্তু এভাবেই তোমরা কার্ড দেখে দেখে কিন্তু এক্সপ্রেস করবা। ইম্পর্টেন্স দেখো, endotoxins are produced। এখানে যেহেতু অলরেডি মোস্ট অফ দ্য সেলের ডেথ হয়, আমরা জানি গ্রাম নেগেটিভ সেলের ডেথ হওয়ার পরে সেল
লাইসিস হয়ে সেল থেকে কিছু রিলিজ হয়, দ্যাট ইজ কল্ড এন্ডোটক্সিনস। এখানে কিন্তু এন্ডোটক্সিনটা তৈরি হয়। এক্সোটক্সিনটা বলেছি স্টেশনারি ফেজ, আর এন্ডোটক্সিন বলেছি ইন ডেথ ফেজ। ডেথ ফেজ, ডিক্লাইন ফেজ, ডেথ ফেজ একই, কথাটা লিখে রাখো, ডিক্লাইন ফেজ, DECLINE, decline phase, death phase. Endotoxins are produced. কেন? After cell death, endotoxins are released from cell lysis. একটা জিনিস চিন্তা করো, সেলটা তো মারাই গেছে, তখন সেলটা পুরা লাইসিস হয়ে যাবে, আর এন্ডোটক্সিন ইজ এ পার্ট অফ সেল ওয়াল। আচ্ছা, কোন ওয়াল থেকে তৈরি হয় বলো তো এন্ডোটক্সিনটা? সেল ওয়াল, গ্রাম নেগেটিভের সেল ওয়ালের একটা কম্পোনেন্ট আছে, ওইখান থেকে এটা রিলিজ হয়। গ্রাম নেগেটিভের আউটার সেল মেমব্রেন থেকে। আউটার সেল মেমব্রেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড নিউ কামার? আমি যে ও যে বললো এটা আউটার সেল মেমব্রেন, তোমাদের কি মনে আছে? Lipopolysaccharide is a part of outer cell membrane. হ্যাঁ, lipopolysaccharide LPS is a part of outer membrane. LPS এর মধ্যে লিপিড A that acts as endotoxin, ওই এন্ডোটক্সিনটাই কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এটা আমি জিজ্ঞেস করব, প্লিজ আন্ডারলাইন, এন্ডোটক্সিনস আর রিলিজড। হোয়াট ইজ এন্ডোটক্সিন? কোথা থেকে রিলিজ হয় লিখে রাখেন। ইট রিলিজ ফ্রম আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আফটার সেল লাইসিস। দেখো স্টুডেন্টস, আমি পড়িয়ে যাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের স্লাইড গুলা রিভাইজ রিক্যাপিচুলেট করতেছো না, পড়াশোনা করতেছো না। প্রবলেম কিন্তু তোমরাই করবে। যত আমি যাব আরো ডিপে চলে যেতে থাকবো, প্রিভিয়াস এই ল্যাঙ্গুয়েজ গুলোই কিন্তু আসতে থাকবে। আউটার মেমব্রেনটা কোথায় থাকে এটাই তোমরা ভুলে গেছো। আউটার মেমব্রেন কি গ্রাম পজিটিভে থাকে না গ্রাম নেগেটিভ? এটা ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, এলপিএস কার স্ট্রাকচার? আউটার মেমব্রেন স্ট্রাকচার। এলপিএস এর দুইটা পার্ট থাকে, লিপিড এ এন্ড পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড আমি বলেছি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, আর লিপিড এ এন্ডোটক্সিন। তো তোমরা যদি এই জিনিসগুলো না রিভাইজ দাও, আমার সেল ওয়াল স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভাইবা স্টার্ট হয় এগুলা দিয়ে, কিভাবে ভিতরে যাব বলো? তো লিখে রাখো, এন্ডোটক্সিনস আর প্রোডিউসড। সেকেন্ড, কর্নিভিক্টিয়াম ডিপথেরি প্রোডিউস এক্সোটক্সিন। এখানে একটা এক্সেপশনাল আছে, যে কর্নিভিক্টিয়াম ডিপথেরি সে কিন্তু এক্সোটক্সিন তৈরি করে এই ফেজে, ডিক্লাইন ফেজে। কারণ এক্সোটক্সিন তৈরি হওয়ার জন্য ওর একটা ক্রাইটেরিয়া দরকার, লো আয়রন কনসেন্ট্রেশন। লো আয়রন, যখন তার মাল্টিপ্লিকেশন হবে, ডেথ হয়ে যাবে, তখন এনভায়রনমেন্টে যে আয়রন কনসেন্ট্রেশনটা কমে যাবে, ইন দ্যাট সিচুয়েশন দে প্রোডিউস এক্সোটক্সিন। Number 3 লিখো, alpha forms bacteria are produced in this phase. Alpha form, that means wall defective bacteria. Wall defective, এটাকে বলা হয় wall defective বা wallless bacteria। হ্যাঁ, wall defective লিখে রাখো, wall defective bacteria. Alpha forms bacteria are produced in this phase. Do you complete? আমার ক্লাসটা খুবই শর্টকাট, কিন্তু আমি একটু রিক্যাপিচুলেট দরকার হলে করে দেই 2-3 মিনিট। Yes ma'am, complete. আচ্ছা, তাহলে আসো ফার্স্ট এতে, ফার্স্ট পেজে চলে যাই আমরা। নেক্সট তোমাদেরকে শর্ট এমসিকিউ তে দিতে পারে ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন, অথবা দিতে পারে মাইটোসিস, মিউসিস, কতগুলা টার্ম দিবে, সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, এই ধরনের টার্ম। জাস্ট বাইনারি। কেন? 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 ডাবলিং মেথডে হয় দেখে এটাকে বাইনারি। আচ্ছা,
এই সাইকেলের অ্যানাদার কিছু নাম থাকে, এক্সপোনেনশিয়াল সেই জন্য বলেছি। কেন এক্সপোনেনশিয়াল তোমাদেরকে কিন্তু দেখালাম গ্রাফের মাধ্যমে, যেহেতু র্যাপিড মাল্টিপ্লিকেশন হচ্ছে, গ্রোথটা র্যাপিড রাইজ, সেই জন্য এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলা হয়। আর এটা যদি আমরা ম্যাথমেটিক্সে এক্সপ্রেস করি, লগারিদমিকের সাথে, লগারিদমের সাথে কম্পেয়ার করা হয়, এই জন্য এটাকে বলা হয় লগারিদমিক সাইকেল বা লগারিদমিক গ্রোথ। 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, and 2 এর লগারিদমের সাথে কম্পেয়ার করা হয়েছে। সো দিস ইজ কল্ড লগারিদমিক সাইকেল অথবা লগারিদমিক গ্রোথ। অ্যানাদার ইম্পর্টেন্ট জেনারেশন টাইমটা তোমাদের দিতে পারে। ইট ইজ দ্য টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ভেক্টর। একটা ভেক্টর থেকে যে দুইটা থেকে যে চারটা তৈরি হয়, এই যে তোমার মাঝখানের একটা পিরিয়ড, এই পিরিয়ডটাকে বলা হয় জেনারেশন টাইম অথবা ডাবলিং টাইম। এখন ইকোলাইয়ের ডাবলিং টাইমটা কত জানো? ইকোলাই যারা পুরাতন, টোয়েন্টি মিনিটস লিখে রাখো। ইকোলাই এটা কিন্তু পরীক্ষা দিতে পারে এমসিকিউ। ইকোলাই জেনারেশন টাইম বা ডাবলিং টাইম 20 মিনিটস, 15 to 20 মিনিটস লিখে রাখো। আর টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ম্যাম 10 to 20 hours। 10 কখনোই না, 18 to 20 18 আওয়ার্স। to হ্যাঁ, 18 to 18 20। ঘন্টা, 20 আওয়ার্স। দেখো ইকোলাই মিনিট, এটাকে দুইটাকে আবার উল্টা পাল্টা করে ফেলো না, পরীক্ষার সময় কিন্তু এমসিকিউ তে দেয়। প্লিজ আন্ডারলাইন দিস স্টেপটা, এমসিকিউ হিসাবে কিন্তু দেয়, অথবা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারি যে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিবির জেনারেশন টাইমটা কত। এটা কেন 6 সপ্তাহ প্রয়োজন? অনেক, যেহেতু জেনারেশন টাইম 20 আওয়ার, সো ডিউরেশন আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। কত? 6 উইকস, ঠিক না? কালচার যখন আমরা করি 6 উইক। আর ইকোলাই কিন্তু অনেক কম, র্যাপিড মাল্টিপ্লিকেশন হয় 20 মিনিট। গ্রোথ কার্ভের ডেফিনেশন অথবা গ্রোথ সাইকেলের ডেফিনেশন দিতে পারে একই, সেম। এটা কিন্তু আপনাদের ব্রিটেনে আসে, সো এটা আপনারা লিখবেন। এটা কিন্তু লিকুইড মিডিয়ামে এক্সপ্রেস করতে হয় এবং পার এমএল এ কত নাম্বার সেল ভায়াবল থাকে সেটা আমরা কার্ভের মাধ্যমে এক্সপ্রেস করি। স্টেজ অফ গ্রোথ কার্ভ, 4টা স্টেজ লিখবেন, সাথে পিকচার ড্র করতে হবে। ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি, ডিক্লাইন। LAG ল্যাগ, এটা ভুলেও যাতে লগ না হয়। কথা বুঝছেন? পরীক্ষায় এটাই ভুল করেন। এখানে দেখালাম কি নো মাল্টিপ্লিকেশন, সো এটা বেসলাইন। আর ইম্পর্টেন্ট কথা হলো মাল্টিপ্লিকেশনের পূর্বের স্টেজটা তৈরি হয়, এটা হলো মাল্টিপ্লিকেশন। দিস ইজ মাল্টিপ্লিকেশন, র্যাপিড মাল্টিপ্লিকেশন এখানে হয়। সো মাল্টিপ্লিকেশনের আগের স্টেজটা হচ্ছে ল্যাগ ফেজ। কেন? মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য কিছু প্রোটিন, কিছু এনজাইম তৈরি হয়, যেটা তোমাদের এই ল্যাগ ফেজে তৈরি হচ্ছে। এই জন্য আমি বলতে চাচ্ছি প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস অ্যাট দিস ফেজ, প্রোটিন সিনথেসিস, যেটা তোমাদের এই ফেজে বললাম যে ল্যাগ ফেজে কেন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গুলো কাজ করে। সেকেন্ড দেখো, লগ ফেজ, র্যাপিড মাল্টিপ্লিকেশন কিভাবে হয়? লগারিদম ম্যানারে। সো গ্রোথ কার্ভ রাইজেস আপওয়ার্ড, একদম আপওয়ার্ডে চলে গেল। এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত নিউট্রিশন সাপ্লাইটা ডিপ্লিট হবে না অথবা টক্সিন গুলা প্রোডাকশন না হবে। ইন টাইম, আপ টু দ্যাট টাইমস পর্যন্ত এই লগ ফেজটা চলতে থাকবে। লগ ফেজের কিন্তু কিছু ইম্পর্টেন্স আছে, যেহেতু এখানে সেল ডিভাইড হয়, সো সাম অ্যান্টিবায়োটিক্স অ্যাক্টস অন দিস ফেজ। কোন ধরনের অ্যান্টিবায়োটিক গুলা জিজ্ঞেস করবে? সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক গুলো সবসময় মাল্টিপ্লিকেশনের উপরে কাজ করে। আরেকটা জিনিস, at the end of log phase এখানে কিন্তু কিছু এক্সোটক্সিন তৈরি হয়। এই যে স্টেশনারি ফেজের শুরু থেকে তৈরি হচ্ছে এক্সোটক্সিন, অথবা at the end এখান থেকে কিন্তু নিউট্রিশন কমে যায়, এখান থেকে এক্সোটক্সিন গুলো তৈরি হয় এখান থেকে। এখন আরেকটা
জিনিস জিজ্ঞেস করতে পারে, প্যাথোজেনেসিস কখন তৈরি হয়? একটা ডিজিজের প্যাথোজেনেসিস যখনই তোমার র্যাপিড মাল্টিপ্লিকেশন হয় তখন থেকে কিন্তু প্যাথোজেনেসিস তৈরি হওয়া শুরু হয়ে যায়। যদিও এক্সোটক্সিন গুলো এট দ্য এন্ডে তৈরি করে, কিন্তু এনজাইমস গুলো তো তৈরি হচ্ছে, ঠিক না? তারা কিন্তু কিছু এনজাইমস রিলিজ করে ব্যাকটেরিয়া আমাদের বডিতে ডিজিজ তৈরি করার জন্য। সো cell pathogenesis of disease also occurs in this phase. এটা লিখে রাখো ব্র্যাকেটে, এই যে লগ ফেজের এখানে লিখে রাখো ইম্পর্টেন্স এর মধ্যে সেল ওয়াল একটা সেকেন্ড লাইন লিখে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো pathogenesis of disease start from this log phase. Pathogenesis of disease occurs or starts this phase. কখনো যদি জিজ্ঞেস করে বলতে পারো। 3 নাম্বার বলেছি স্টেশনারি ফেজ। সাডেন যেখানে আপরাইট হইতেছে, কেন এটা স্টেশনের একটা প্লেটু ফেজে কেন চলে আসছে? বলবো যে ম্যাডাম ফ্রম দিস স্টেজ থেকে সেল ডেথ শুরু হয়। সেল ডেথ এন্ড সেল গ্রোথ দেয়ার ইজ এ ব্যালেন্স, ইকুয়াল ব্যালেন্স হচ্ছে। সো এটা স্টেশনারি ফেজে রিমেইন হবে, মানে তোমার সেল যতটা হবে সেল ডেথও ততটা হবে, ইকুয়াল নাম্বার। এই জন্যই বললাম এটা হচ্ছে স্টেশনারি ফেজ। যেহেতু এখানে সেল ডেথ কেন হচ্ছে জিজ্ঞেস করতে পারে, বিকজ সেম কথা, নিউট্রিশন কমে যাবে, টক্সিন প্রোডাকশন আর প্রোডিউসড which inhibit cell growth and also it causes cell death. আচ্ছা, কি কি ইম্পর্টেন্ট? এক্সোটক্সিন আর স্পোর্স আর প্রোডিউসড, এই কথাটা যাতে খুবই ইম্পর্টেন্ট, এক্সোটক্সিন আর and spores, and these are the decline. Decline means there is death of cells, only death of cell, no multiplication. So it continuously declines and touches the baseline. এখানে দুইটা ইম্পর্টেন্ট বলছে, একটা হচ্ছে এন্ডোটক্সিনস আর প্রোডিউসড, পুরো সেল ডেথ হয়ে যাচ্ছে, সেল লাইফ থেকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্যাট প্রোডিউস এন্ডোটক্সিন। আরেকটা বললাম এল ফর্মস ব্যাকটেরিয়া আর প্রোডিউসড। এল ফর্ম হলো ওয়াল ডিফেক্টিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, এই যে তোমরা পুরোটা সাইকেল আমি গ্রোথের সাথে কম্পেয়ার করলাম, কখনো যদি লক্ষ্য করে বলি যে লগ ফেজটাকে কিভাবে আমরা মেনটেন করব, তখন বলবে ম্যাডাম কেমোস্টেট ইউজ করে আমরা কিন্তু এটাকে লগ ফেজটাকে মেনটেন করতে পারি। তো কেমোস্টেট কি জিজ্ঞেস করবে, এই যে কেমোস্টেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিটেন এন্ড ভাইভা, রিটেন এন্ড ভাইভা, এটা যদি মিসিং না হয়। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি তোমরা কমপ্লিট করতেছো, স্টার্ট করছো? আমি কিন্তু লাস্ট ক্লাসে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, খুবই শর্টকাট, 6টা কোশ্চেন মনে হয় দিয়েছি না? এই সপ্তাহে মানে আরো 2 দিন আছে, তোমরা এগুলো শেষ করে জমা দাও। আমি নেক্সট সেল ওয়ার্ক থেকে আরো কিছু কোশ্চেন ক্লাস 10 যে পড়ালাম ওইখান থেকে কিছু কোশ্চেন মিলে গ্রোথ কার্ভ মিলে তোমাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব সামনে। তোমরা কি করো আমাকে বলো তো, নাকি এগুলা তোমাদের প্রয়োজন নাই? স্টুডেন্ট তোমরা কি করতেছো? আমার কথা শোনো, আরে ভাই তোমরা রেসপন্স করো আমার সাথে। আমি কি তোমাদেরকে কি ওই যে এখান থেকে গিয়ে ওইখানে ধরবো তোমাদেরকে কিছু না করলে? বলো আমাকে, বলো কি সমস্যা আমাকে বলো। শোনো, কমপ্লিট কেন করতেছ না? আমি কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা দেখে দেই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা, এবং আরো যত সব তো দেওয়া সম্ভব না, কিছু রিটেন ইম্পর্টেন্ট, কিছু ভাইবার ইম্পর্টেন্ট, টেকনিক্যাল যেগুলো আমি জিজ্ঞেস করতে পছন্দ করি সেগুলো দেখে দেই। এখন যদি না করো আর কিভাবে করবা? এগুলো করে জাস্ট তোমরা সাবমিট করো, তোমাদের মেসেঞ্জারে তোমরা পাঠাও। আচ্ছা, যেই তোমরা যে 11 জন আছো, এই 11 জনের মধ্যে কতজন এন্টামিবা দিয়েছো আমাকে বলো তো? কতজন দিছো এন্টামিবা? কে কে দিছো? রোল নাম্বার বলো তো। আমি তো অনলাইনে দেখতেছি, আমার এই মুহূর্তে ক্লাসে আছে
11 জন। হ্যাঁ, তোমরা কি ডু ইউ এনি ওয়ান পারসন সেন্ড ইউর কপি টু ইউর বেস্ট টিচার? পাঠিয়েছো? 11 জনের মধ্যে একজনও পাঠাইছো? আল্লাহ, আমি তো খুবই ডিসহার্টেড হইতেছি। 11 জনের মধ্যে একজনও পাঠাও নাই? তোমরা, আমি বুঝতেছি না, এই যে লেকচারটা দিলাম, আমি তো সামনেটা ইউটিউবে আপলোড হওয়ার পরে গিয়ে তোমাদেরকে আমি দিব। তোমাদের একটা সুবিধা হলো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিলাম, তোমরা লিখে রাখলে তোমাদের একটা প্রিপারেশনও হলো, প্লাস সেন্ড করলাম। দেখো, কখনো যদি একটু কাজের মধ্যে বিজি না থাকো, তুমি যতই জানো না কেন, ওইটা কিন্তু ভূতা হয়ে যাবে। কিন্তু কথা বুঝছো? একদম টোটালি তোমাদের ভূতা হয়ে যাবে ব্রেন। আমি বুঝতেছি না তোমরা এন্টামিন বা দাও নাই, ফাইলিডিয়াসিস দিচ্ছ না, কারণটা কি? ফাইলিডিয়াসিস দিয়েছো এনিওয়ান? দাও নাই। আমি যে চ্যাপ্টার গুলো দিছি, ফাইলিডিয়াসিস, এন্টামিবা, আর লাস্ট যেটা দিলাম সেল ওয়াল থেকে, প্লাস আমার যে প্রথম 3টা চ্যাপ্টার, এগুলা দিয়ে লিখে পাঠান। কথা বুঝতে পারছেন? আপনারা যদি না করেন, আমার আর কিচ্ছু করার থাকবে না। এই যে আজকে আমি এন্ডোটক্সিন জিজ্ঞেস করলাম, তোমরা পারলা না। এর মানে তুমি ক্লাসটা করে তুমি বন্ধ করে রাখছো, তুমি কিন্তু আমার ক্লাসটা দেখো নাই, করো নাই। প্লিজ, সময় পাইছো, সময়টাকে ইউটিলাইজ করো, যাতে পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয়। আমার পক্ষে পরীক্ষার সময় এত কিছু বলা সম্ভব হবে না। আল্লাহ হাফেজ। আমি আগামী তোমার স্যাটারডেতে সম্ভবত কালচার মিডিয়াম পড়াবো। যারা নিউ কামার অবশ্যই থেকো কালচার মিডিয়াম, কারণ এগুলা খুবই ইম্পর্টেন্ট। সিস্টেমিক ব্যাকটেরিয়ালজিতে যাওয়ার জন্য আপনার কালচার বুঝতে হবে। ওকে ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ম্যাম আপনার গত ক্লাসটা তো আপলোড হয় নাই। গত ক্লাসটা হয়েছে, জেডএন স্টেনটা হয়েছে, কিন্তু গ্রাম স্টেনিং হয় নাই। গ্রাম স্টেনিং হয় নাই, কিন্তু জেডএন স্টেন যেটা, সেটা আপলোড হয়েছে। দেখছো তোমরা? তুমি তো জানো না কোনটা আপলোড হয়, কোনটা আপলোড হয় না। কথা বুঝছো? আমি কিন্তু জানি আমার কোনটা আপলোড হইতেছে, কারণ তোমাদের জন্য আমার এই কষ্ট করে ক্লাস নেওয়া। আপলোড যদি না হয় তোমরা সাফারার হবা। তো এটা যদি মনে করো আমারই শুধু হেডেক, এটা ভুল। তোমাদের কিন্তু জানতে হবে কোনটা আপলোড হয়েছে না হয়েছে। না হলে সৌরভকেও কল করতে হবে। ইউটিউবে কিন্তু সেকেন্ড লেকচারটা আপলোড হয়েছে, যেটা জেডএন স্টেনিং। গ্রাম স্টেনিং প্রথমে আমি রিক্যাপিচুলেট করেছি, করে জেডএন স্টেনিং এ চলে গেছি, ওটা আপলোড হয়েছে। কিন্তু আমার গ্রাম স্টেনিং হয় নাই, স্টেনিংটা হয় নাই। প্রথম লেকচারটা দিয়ে দিবে আশা করি, আমি বলবো একসাথে 2টা লেকচার দিতে। আর দিলেই বা কি, তোমরা তো আমার কোনো কিছু ফলো করতেছো না। তোমরা ইউটিউবে যে দেয় তোমরা দেখো, তাও তো দেখো না। আরে মানুষ তো মুভির মতো দেখে, একটু দেখি ম্যাডাম কি পড়ালো, এটা তো রিভাইসও হয়ে যায়। রিভাইস হয় না? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আমি স্যাটারডেতে দেখা হবে।